কল্যাণবাবু উত্তর দেবেন। কল্যাণবাবুকে একটা জিনিস জানতে চাইবো, এই যে কথাগুলো, যে প্রশ্নটা তুললেন সঞ্জয়বাবু, যে মেনটেন্যান্সের বিষয় এবং সময়, শোনা যায় যে এই এয়ারক্রাফটগুলো, যে বিমানগুলো, যে বিমান সংস্থাগুলো চালায়, সে ইন্ডিগোই হোক, এয়ার ইন্ডিয়াই হোক, এগুলো লিজে নেওয়া হয় এবং শোনা যায় এই বিমানগুলো দিনে প্রায় 17-18 ঘন্টা করে ফ্লাই করে এবং সেই ফ্লাই না করতে পারলে তাদের টাকাটা, লিজের টাকা উঠবে না। তো তার মেনটেন্যান্সের জায়গায় একটা তো সময় একটা বড় বিষয়। দ্বিতীয় হচ্ছে যে মেনটেন করার জন্য যারা আছেন ইঞ্জিনিয়ার, তারা কি সাফিসিয়েন্ট এবং তাদের কি নলেজেবল? প্রথম যে প্রশ্নটা করলেন সেটা যিনি বলেছিলেন যে 17 থেকে 18 ঘন্টা, আমার মনে হয় এটা ম্যাক্সিমাম 17-18 ঘন্টা। আমার স্ট্যাটিস্টিক্সটা ঠিক জানা নেই এয়ারলাইন্স অপারেটরের, তবে আমি আমার কিছু বন্ধুবান্ধবের সাথে কথা বলছিলাম, ডেলি মেনটেন্যান্স শিডিউল যেটা থাকে সেটা মোটামুটি 4 ঘন্টা লাগে। তো 4 ঘন্টা একটা এয়ারক্রাফট যদি তার বেস স্টেশনে গ্যাপ পায় সেইটা করা হয়। এবার কথা হচ্ছে যে স্টাফ আছে, ধরুন আমার কলকাতা এয়ারপোর্টে আমার 5টা এয়ারবাস 320 বেস স্টেশন, মানে আমাকে 4টে ডেলি মেনটেন্যান্স করতে হবে 4 ঘন্টা করেও যদি আমি ধরি 20 ঘন্টা, তাহলে এবার 20 ঘন্টার জন্য যে কটা লোক লাগে কোয়ালিফাইড, এবং এরা সবাই লাইসেন্সড, যে কেউ করতে পারে না এই কাজটা, এই লাইসেন্সটা সরকার দেয়, সেটা কি আছে? বা যদি থেকেও থাকে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি যখন ইয়ং কন্ট্রোলার ছিলাম, আমাদের সময়ে আমাদের এই প্রফেশনটাই খুব টাফ বলে আমাদের ট্রেনিং প্রসেসটাও খুব টাফ। মোটামুটি সাকসেস রেট থাকতো 50%, 10 জন অ্যাপিয়ার হলে 5 জন পাস করতো, মোটামুটি 50 to 60। এখন ফেলিওর রেট অলমোস্ট নীল। এইখানে প্রশ্নটা হচ্ছে, তাহলে যেহেতু সংখ্যা এবং গুণগত মান এই দুটোর মধ্যে কনফ্লিক্ট দেখা দিয়েছে, সেই কনফ্লিক্টে গুণগত মানটা কম্প্রোমাইজ হচ্ছে না, তো এইটা দেখার দায়িত্ব হচ্ছে ও। কল্যাণবাবু কিন্তু খুব সুন্দর করে কৌশলে বলে দিলেন যে গুণগত মান কোথাও কম্প্রোমাইজ হচ্ছে, তার কারণ আমরা সংখ্যা হয়তো বাড়িয়ে যাচ্ছি এবং আমরা প্লেনের সংখ্যা বাড়াচ্ছি, আমাদের যাত্রীর সংখ্যা বাড়ছে, কিন্তু কোথাও গুণগত মানে কম্প্রোমাইজ হচ্ছে এমন একটা সেক্টরে, যে সেক্টরটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি আসছি দেবাংশু, আশরাফের কাছে আমি জানতে চাইব যে এই গুণগত মানে যে কম্প্রোমাইজ হচ্ছে, আসলে আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? কমার্শিয়াল পাইলট। কমার্স না, সায়েন্স নিয়ে। সায়েন্সে কী কী ছিল আপনার? ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি। আপনি যখন পাইলট হওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন তখন আপনাকে কী কী রাখতে হয়েছিল? ফিজিক্স, ম্যাথামেটিক্স। সম্প্রতি একটা নতুন রুল বেরিয়েছে, তাতে যারা পাইলট হবেন তাদের ক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ঠিক মাসখানেকও হয়নি একটি নির্দেশিকা বেরিয়েছে, সেখানে বলা হয়েছে ফিজিক্স ম্যাথামেটিক্স না হলেও যে কোনো ছাত্র যে স্ট্রিমেরই হোক না কেন তিনি পাইলট হওয়ার পরীক্ষায় বসতে পারবেন। একজন পাইলট হিসেবে এটা কতটা সঠিক বলে আপনি মনে করেন? না, আমাদের ফিজিক্স অনেক কিছুই লাগে, ফিজিক্স ছাড়া তো হবে না। মানে আপনি যদি এয়ারফ্লো যদি ডিফাইন করতে চান যে নিচে এয়ারফ্লো কতটা, উপরে কতটা ক্যাম্বার লাগবে, দ্যাট অবভিয়াসলি ফিজিক্স ছাড়া আপনি করতে পারবেন না। এবারে আনলেস কেউ ফিজিক্স পড়ে আসে বাট পরীক্ষা দেবে না, দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি। বাট উইদাউট ফিজিক্স ইউ ক্যানট ফ্লাই আ প্লেন অর ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্লেন। কল্যাণবাবু, আপনি এটিসির মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন, আপনি আমাকে বলুন যে একটা পাইলট যে হয় বাংলা অনার্স পড়ে এসছে কিন্তু পাশ করে গেছে, তার জেনারেল নলেজ বলুন, তার বুদ্ধি বলুন, তার কিছু দিয়ে সে পাশ করে গেছে, সে ফিজিক্স পড়ে আসেনি, সে ম্যাথামেটিক্স পড়ে আসেনি, পাইলট হিসেবে সফল কি হতে পারে? খুব কঠিন প্রশ্ন, তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যখন ক্রিটিক্যাল সিচুয়েশন আসে, মানুষকে ডিসিশন নিতে হয়, তখন তার পারসেপশনটা কাজে লাগে, আন্ডারস্ট্যান্ডিং অফ বেসিক থিংস, ফিজিক্স বা ম্যাথমেটিক্স, এইগুলো কাজে লাগে, না হলে তার সঠিক ডিসিশনে আসা মুশকিল হয়, এটা আমার ধারণা। 1, 2 হচ্ছে আরেকটা জায়গায় কম্প্রোমাইজ হয়। আমি সেটা বলতে চাই কারণ এটা একদিন খুব লাইট মুডে আমি একজনের সাথে আলোচনা করছিলাম, আমাকে বলছে স্যার আপনাদের তো তবু আপনারা বিটেক মিনিমাম কোয়ালিফিকেশান, আমাদের হচ্ছে বিটেক উইথ 60% মার্কস ফর অ্যান এটিসিও, অর্থাৎ পাইলটদের তখন ছিল ক্লাস 12। এই চেকসটা কেন থাকবে না?
কারণ এত একটা ক্রিটিক্যাল প্রফেশন, এবং ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউটগুলো আমি ডিটেলসে না গিয়েও বলছি, আমি কোট করছি, একটা হায়েস্ট লেভেলের সরকারি অফিসার এরকম একটা মিটিংয়ে বলছে আপনারা তো সিপিএল ইস্যু করেছেন, আপনাদের এয়ারক্রাফট নেই। দেখুন, এতক্ষণ যে ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছিল, যেটা আপনি টেকনিক্যাল প্রশ্নটা করলেন, ওই বিষয়ে তো আমরা বলতে এক্সপার্ট নই। এখন বর্তমান ভারতে যদি গুজরাটিতে অনার্স করে প্লেন ওড়ানো যায় তো ওড়ানো যাবে, আমাদের কিছু যায় আসে না। এবার সেটা টেকনিক্যাল যারা আছেন তারা বলতে পারবেন, এবং আমরা কতটা সেফ তারা বলবেন। আমি 2-3টে জাস্ট পয়েন্ট আমি অ্যাড করে দিই, তারপর সজলদা সব উত্তর দেবেন। 1 নম্বর কথা হচ্ছে, আমাদের কাশ্মীরে যখন টেররিস্ট অ্যাটাক হলো পেহেলগামে, আপনারা প্রত্যেকে খেয়াল করেছেন যে 6000 টিকিটটা 65,000 টাকা করে বিক্রি হয়েছিল। এই রেগুলেশনের দায়িত্বটা কার ছিল বলুন তো? 2 নম্বর প্রশ্ন, তৎকাল টিকিট আমরা জানতাম, এখন কেন্দ্রীয় সরকার একটা প্রিমিয়াম তৎকাল ঢুকিয়েছে। এবার আপনি যখন সামান্য নর্থ বেঙ্গলের টিকিট এখন কাটতে যান, খোলার সাথে সাথে টিকিট বুক, তৎকালও পাচ্ছেন না, প্রিমিয়াম তৎকাল ছাড়া গতি থাকছে না। এই টাকাগুলো তো জমছে। 3 নম্বর কথা, স্যার একটা কথা বললেন যে সময় পাওয়া যাচ্ছে না, ট্রেন আসছে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, সময়ের ম্যানেজমেন্টটা করার দায়িত্ব কার? আমাদের ট্যাক্সের, আমাদের ভোটে একটা সরকার চলছে, আর আমাদের ট্যাক্সের টাকায় কিছু মানুষ সেখানে চাকরি করছেন, দায়িত্ব তো তাদের। এটা আমরা প্যানেলিস্টরা তো উত্তর দেবো না। টাইম বার করার দায়িত্ব, ম্যানেজমেন্ট করার দায়িত্ব, ট্রেন আনছেনও তারা, চালাচ্ছেনও তারা, কোন প্ল্যাটফর্ম থেকে কখন বেরোবে, কমপ্লিট রেসপন্সিবিলিটি তাদের। 4 নম্বর কথা, সেটা হচ্ছে দেখুন, একটা কথা আমাদেরকে মাথায় রাখতে, আমি একটা কথা বলে শুধু শেষ করি। একটা বড় ভয়ঙ্কর জিনিস যেটা এই মুহূর্তে গোটা দেশে রেলের সঙ্গে যুক্ত হয়ে চলছে, সেটা হচ্ছে ভুলভাল অ্যানাউন্সমেন্ট। এই ভুলভাল অ্যানাউন্সমেন্টের জন্য স্টেশনে স্টেশনে স্ট্যাম্পেড হয়ে একজন দিল্লি স্টেশনে যেটা হয়েছিল মাসে, এবং দিল্লি স্টেশনে যেটা হয়েছিল, এটা কি 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 মিনিট আগে অ্যানাউন্স করা হচ্ছে, লোক ওভারব্রিজ দিয়ে উঠতে গিয়ে স্ট্যাম্পেড হয়ে মারা যাচ্ছেন। এই যারাই অ্যানাউন্সমেন্ট গুলো করছেন, তারা বাংলা অনার্স না বিটেক করেছেন আমাদের জানার দরকার নেই, আমাদের ট্যাক্সের টাকায় তো কাজ করছে, এবং তার মাথার উপরে একটা গভর্নমেন্ট। তো এই রেসপন্সিবিলিটি কাদের? আমাদের প্যানেলিস্টদের। ঠিক, সঞ্জয় বাবু। দেবাংশুর কথার সূত্র ধরে আমি বলি, এটা মানতে মানে কোনো অসুবিধা নেই, ট্রেন সময় চলে না। কেন চলে না? লাইনে গরু চলবে, লাইনের উপরে আন্দোলন হবে, লাইনের উপরে কেউ সাইকেল চালাবে, এবং লাইনের উপরে কেউ সুইসাইড করবে। এগুলো কারণের মাথায় নিয়েই কিন্তু আমাদের ট্রেন চালাতে হয়। তাই এতগুলো জিনিসের উপরে আপনি বলুন তো, ট্রেনটা কী করে সময় চলবে, কী করে ঠিক সময় আসবে, প্ল্যাটফর্মে ঢুকবে, আর কী করে ঠিক সময় প্ল্যাটফর্ম থেকে বেরোবে? এই হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, এই যে আমি বলছি যে মেনটেন্যান্সের কথা, মেনটেন্যান্সের টাইমটা কমে যাচ্ছে। তার মেনলি কারণ হচ্ছে ট্রেন কিন্তু সময় চলে না, এবং যে পরিমাণ ট্রেন চলতে পারে একটি সেকশনে, আমরা যেটাকে রেলের ভাষা বলি সেকশনাল ক্যাপাসিটি, যে পরিমাণ ট্রেন সেকশনে চলছে তার থেকে বেশি পরিমাণ ট্রেন চলছে। এবং এই যে আপনি বললেন ভুলভাল অ্যানাউন্সমেন্টের কথা, হ্যাঁ আমি মানছি, ভুলভাল অ্যানাউন্সমেন্ট কী করে হয়? যদি টাইম টেবিল বলা আছে 1 ঘন্টায় ধরুন 4টে ট্রেন ধরবে, এবার সেই 1 ঘন্টায় বিশেষ একটি স্পেসিফিক আওয়ার্স ধরুন 1 to 2 4টে ট্রেনে ঢোকার জায়গায় লেটের জন্য 8টা ট্রেন ঢুকে যায়, তখন আপনি বলুন তো কোথায় প্ল্যাটফর্ম হবে? একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন এখানে, আমার বলতে হবে, আপনি যেহেতু রেলের আধিকারিক ছিলেন, আপনি যদি টাইম টেবিলের ট্র্যাক রেকর্ড দেখেন, দেখবেন হাওড়া রাজধানী বা শিয়ালদা রাজধানী কম্পারেটিভলি শীতকাল বাদ দিয়ে প্রায় 99% কারেক্ট টাইমে পৌঁছচ্ছে, কিন্তু সাউথ ইস্টার্ন থেকে এই সমস্ত জোনে লেট হচ্ছে। স্যার আমি জিজ্ঞেস করতে চাই, হাওড়া শিয়ালদা হাওড়া রাজধানী লাইনে গরু কাটা পড়ে না স্যার? মানুষ সুইসাইড করে না স্যার? লাইনে বসে না স্যার? তার মানে যেখানে পয়সা বেশি সেটা আপনি ক্লিয়ার করছেন, আর গরিবের ট্রেনগুলো টিকিট করতে করতে 8 ঘন্টা 10 ঘন্টা। আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলবো, আপনি যদি কোনোদিন সুযোগ হয়, আপনি উড়িষ্যা সেকশনে একবার ইঞ্জিনে ট্রাভেল করে দেখবেন, গরু পাবেন কিনা বলবেন। আমি সজল যে প্রশ্নটা, এই যে প্রশ্নটা কল্যাণবাবু তুললেন, যে যারা পাইলট লাইসেন্স দিচ্ছে হওয়ার, তাদের নিজেদের কোনো এয়ারক্রাফট নেই, কি করে মানে, তাই তো? সার্ভিসেবল এয়ারক্রাফট ছিল, আমি একটু কারেক্ট করছি, সার্ভিসেবল ছিল না, যে পিরিয়ডে ইস্যু হয়েছিল এয়ারক্রাফট সার্ভিসেবল ছিল না। ওইটার উত্তর আমি দিতে পারবো না, আমার জানা নেই বিষয়টা। যেটা হচ্ছে, আপনারা একটু আগে বলছিলেন যে সায়েন্স পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বুঝতে হবে। আমি আপনাকে বলি, আমি সাবজেক্টটাও না জেনে বলছি, আমার ধারণাটা বলছি। সেটা হচ্ছে, ধরুন আগে আমরা বিএ পড়তাম, এখন আমরা বিএ এলএলবি পড়ছি, তাই তো? যে বিএ পড়ার পর আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তারপর আপনি যেতেন, তখন শুধু এলএলবি পেতেন। আজকের দিনে প্রয়োজনীয় ফিজিক্স কেমিস্ট্রিটা, যেটা আপনার একটা প্লেন চালানোর ক্ষেত্রে লাগে, সেটা যদি এই কোর্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে আমার মনে হয় না আলাদা করে
পুরো ফিজিক্সটাকে পড়ার প্রয়োজন আছে। আরেকটা কথা বলি, অভিষেকরা শূন্য পদের কথা বলছিল, ও আরেকটা কথা শুরুতে বলেছিল ব্রিটিশের হাওড়া ব্রিজ, মোগলের লালকেল্লা, আর নেহেরুর কেল্লাটা এই কারণেই শূন্য হয়ে গিয়েছে। শেষ করে নি দাদা, তার কারণ হচ্ছে এই শূন্য পদের একটা বড় দায়িত্ব তাদেরও ছিল। আমি বলছি 140 কোটি মানুষের দেশে ট্রেন দেরি করে, শূন্য পদ আছে, 600 কোটি যাত্রী বহন করে যে ট্রেন সময় মতো আসে না, সব ঠিক আছে। আমি বলি যারা কাঁচের ঘরে বসে থাকে এই রাজ্যের সরকার, তারা বলুক শুধু শিক্ষায় কত শূন্য পদ আছে। আমি একজন কাউন্সিলর হয়ে আমি বলি কলকাতা কর্পোরেশনে সেখানে প্রায় 40,000 শূন্য পদ আছে। শূন্য পদের এত শূন্য চারদিকে ঘুরে বেড়াচ্ছে দেবাংশু, সেটা দেখলে তোমাকেও নিজেকে আগামী দিনে সজলের একটা অসাধারণ উত্তর সজল একটা অসাধারণ উত্তর দিতে পারতো, সজল পারলো না। সজল জানেন আপনি, আপনার সরকার, আপনাদের বিজেপি সরকার ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের গভর্নর করেছিলেন এমন একজন লোককে যিনি ইতিহাসে অনার্স, তার নাম শক্তিকান্ত দাস। তিনি কিন্তু রিজার্ভ ব্যাংক চালিয়েছেন। সুতরাং এটা আমি আপনার জন্য রেখেছিলাম এবং ফিসকাল আমি রেখেছিলাম, যেটা আপনি বললে ভালো লাগে। চালাতে তো সবাই পারে, তারপরে ফিসকাল ডেফিসিটটা বলো, ডলারের এগেইনস্টে টাকার অবমূল্যায়নটা বলো, আরে খাওয়ার জন্য তো বিষও খাওয়া যায়। আমি বলছি যে বাংলা অনার্স প্লেন চালানোর ক্ষেত্রে আর ফিজিক্স অনার্সের পার্থক্যটা হলো বুদ্ধিজীবী আর পোষা বুদ্ধিজীবীদের মধ্যে যে পার্থক্যটা সেটা নিয়ে। 3,22,5.5 লক্ষ শূন্য পদ, আর আমাদের যদি বলা হয় যে মেনটেন্যান্স করবার মতন সুযোগ পাওয়া যাচ্ছে না, এটা বিশ্বাসযোগ্য নয়। বন্দে ভারত রাজধানী গরু থাকা সত্ত্বেও টাইমে চলবে, আর প্যাসেঞ্জার ট্রেন প্রতি বছর 5 কিলোমিটার আওয়ারলি সেটা কমবে, আওয়ারলি 5 কিলোমিটার প্রতি বছর কমবে প্যাসেঞ্জার ট্রেন।